আজকের গোপাল ভাঁড়ের গল্প পূজারী বাহন মাত্র। একদিন এক পূজারী বামন শালগ্রাম শিলা কাঁধে নিয়ে যজমান বাড়ি যাচ্ছেন। এমন সময় পথের মাঝে তার ভয়ানক মলত্যাগের বেগ হল। অগত্যা সে সেই শালগ্রাম শিলা পাশে গাছের কাছে রেখে অন্য এক গাছের আড়ালে বসে পড়লেন। সেই পূজারী বামন রাজবাড়িতেও পুজো করতেন। ব্রাহ্মণের ভাগ্য মন্দ ঠিক সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র যাচ্ছিলেন সেই পথ দিয়ে। রাজা দেখলেন পূজারী ঠাকুর নারায়ণ রেখে গাছের পিছনে বসে মলত্যাগ করছেন। রাজা পূজারী ঠাকুরকে চিনতে পেরেই চলে গেলেন রাজবাড়িতে। সেই সময় সেই পথ দিয়ে এক প্রতিবেশীও যাচ্ছিল। সে বামুনের কথা রাজাকে বলতেই পরদিন পূজারী যখন রাজবাড়িতে পুজো করতে এসেছেন, তখন রাজার আদেশ শুনে তিনি হতবাক। পূজারী শালগ্রাম শিলা অপবিত্র করেছেন। এ পাপের শাস্ত্র মতো প্রায়শ্চিত্ত তিনি যতদিন না করবেন ততদিন আর রাজবাড়ির বিগ্রহের পুজো তিনি করতে পারবেন না। এমনকি পূর্বের মতো অন্য যজমানদের বাড়ি পূজা অর্চনাও করেছেন তিনি। এমন কথা যদি রাজা জানতে পারেন তাহলে কঠোর দণ্ড দেওয়া হবে পূজারীকে। পূজারী বামন পুজো না করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন। শালগ্রাম কলুষিত করার প্রায়শ্চিত্তে একটা ব্যয়সাধ্য ব্যাপার। গরিব বামন কোথায় পাবেন অত টাকা? টাকা না হলে কি করে হবে? ব্রাহ্মণকে কাঁদতে দেখে সকলেরই দয়া হলো তার উপর। কিন্তু রাজার কাছে তার হয়ে দু কথা বলবার সাহস কারোর হলো না। সকলে গোপালের কাছে গিয়ে বলল, একটা উপায় বের করো তো গোপাল। শেষে ব্রাহ্মণ গিয়ে কেঁদে কেটে ধরলেন গোপালকে। রাজার একান্ত প্রিয় পাত্র ওই গোপাল। রাজাকে যদি কিছু বলতে হয় তবে গোপালকে দিয়ে বলানোই ভালো। গোপাল ছাড়া বামনের আর কোনো উপায় নেই। গোপাল বললে, 2-4 দিন ধৈর্য ধরে থাকুন ঠাকুর মশাই, সুযোগ না এলে কথা কয়ে লাভ হবে না। আমি এর একটা বিহিত করতে পারবো আশা করছি। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান, আপনার কথা আমার মনে থাকবে। সময় সুযোগ না হলে রাজাকে বলে কোনো লাভ হবে না। এই বলে গোপাল বামন ঠাকুরকে বিদায় দিল তখনকার মতো। 2-1 দিন পরেই রাজা একদিন ঘোড়ার গাড়িতে বেড়াতে বেরিয়েছেন। গোপালও আছে সঙ্গে। শীতের অপরাহ্ন, খানিকটা বৃষ্টিও হয়েছে। গরম শালে সর্বাঙ্গ ঢেকেও তবু রাজা মাঝে মাঝে শীতে কাঁপছেন। এমন সময় হঠাৎ গাড়ির ঘোড়াটা মলত্যাগ করলে। অমনি গোপাল হতাশভাবে বলে ফেলল, কি সর্বনাশ! রাজা অবাক হয়ে বললেন, কি সর্বনাশ? গোপাল বললে, সর্বনাশ নয়, এই শীতের সন্ধ্যায় এখন স্নান করে মরতে হবে মহারাজকেও আমাকেও। গরম শাল জামাও কাচতে হবে। দেখছেন না, গাড়ির ঘোড়াটা মলত্যাগ করে আমাদের অশুচি করে দিলে। এখন কি করা যায় ভেবে দেখুন তো মহারাজ। মহারাজ সবিস্ময়ে বললেন, ঘোড়া মলত্যাগ করেছে তাতে আমরা অশুচি হব কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। গোপাল তখনই উত্তর দিল, তাহলে মহারাজ, ব্রাহ্মণ মলত্যাগ করাতে নারায়ণ অশুচি হলো কেন? ঘোড়াও যেমন বাহন মাত্র, ব্রাহ্মণও তেমনি দেবতার বাহন ছিল মাত্র।
তার কি অপরাধ হলো বলুন তো? রাজা বুদ্ধিমান ব্যক্তি, তিনি এভাবে বিচার করে দেখেননি। গোপালের কথা শুনে তিনি অনেক চিন্তা করলেন। তারপর বললেন, তুমি যা বললে সেটা ন্যায়শাস্ত্রের হিসাবে সঙ্গত বটে, কিন্তু হিন্দু ধর্ম সংস্কার অনুযায়ী সঙ্গত নয়। মানুষে আর পশুতে সব বিষয়েই পার্থক্য আছে। যাই হোক, ব্রাহ্মণ যে বাধ্য হয়ে ওই রকম অবস্থায় মলত্যাগ করেছিল তা আমি বুঝতে পারছি। প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে, তবে তার ব্যয় আমি দেব। তুমি তাকে কালই প্রায়শ্চিত্ত করে আবার যথারীতি পুজো করতে বলো। তোমার বুদ্ধিতে হারাতে পারবো না, তবে নিশ্চয়ই বামন ঠাকুর তোমাকে এর জন্য ঘুষ দিয়েছে মনে হচ্ছে আমার। গোপাল কানে হাত দিয়ে বলে, রাম রাম, এ কথা বলবেন না মহারাজ, ঘুষ কেবল মহারাজের কাছেই নেই। তাই বলে গরিব মানুষের কাছে ঘুষ নেব, সে মতি যেন কোনোদিনও না হয় হুজুর। এই বামন ঠাকুর খুব গরিব কিনা, ভগবান আপনার মঙ্গল করুক।